প্রিয় ছাত্রছাত্রী, চট্টগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। আমি মোহাম্মদ ইকবাল, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রাম। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর 2020 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। আমরা দেখে নিই একটু। আমরা এখানে দুটো পিকচার দেখতে পাচ্ছি। একটাতে দেখা যাচ্ছে যে নগদ প্রাপ্তি, আমার কারবারে নগদ টাকা আসতেছে। আবার একটা হলো আমার নগদ প্রদান, আমার কারবার থেকে নগদ টাকা পরিশোধ হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এটা আসলে কি, আমার কারবারে কেন নগদ টাকা আসতেছে, নগদ টাকাকে কি বলে, আর নগদ প্রদান, আমার কারবার থেকে যদি নগদ টাকা চলে যায় সেই ক্ষেত্রে তাকে কি বলে? তাহলে এটা কোন অধ্যায়ের অঙ্ক, এটা কিন্তু আমাদেরকে এই দুটো পিকচার দিয়ে আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা এটা কোন চ্যাপ্টারের অঙ্ক করব সেটা কিন্তু আমরা একটু আইডিয়া নিতে পারলাম। বিনিয়োগ ত্যাগ প্রদান, এটা হলো প্রবাহ বিবরণী। আমরা আজকে আলোচনা করব নগদ প্রবাহ বিবরণী। আমি প্রতিটা ক্লাসে একটা কথা বলি, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সবচেয়ে সহজ এবং কম সময়ের মধ্যে উত্তর দিতে পারবে একটাই চ্যাপ্টার, সেটা হলো নগদ প্রবাহ বিবরণী। 10 হতে 12 মিনিট সময় লাগবে এই প্রশ্নের উত্তর দিতে। আমরা আজকের ক্লাসটা খুব ভালোভাবে এনজয় করব, বোঝার চেষ্টা করব। না বুঝলে কমেন্ট লিখব, আমি তোমাদেরকে ফোনে হলেও তোমাদেরকে আমি বুঝাই দিব, কমেন্টে আমি উত্তর লিখে দিব। আমাদের তোমরা ভালো করে জানো, আমাদের চট্টগ্রাম অনলাইন স্কুল অনেকটা 20 মিনিটের স্কুলের মতো। আমরা প্রতিটি ক্লাস করব 20 মিনিট। আমি চেষ্টা করব এই 20 মিনিটের মধ্যে তোমাদেরকে এই নগদ প্রবাহ বিবরণী বুঝাই দেওয়ার জন্য। এই পাঠ শেষে শিক্ষার্থীরা নগদ প্রবাহ বিবরণী কি তা বলতে পারবে, আর নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত প্রণালী করতে পারবে। প্রথমে দেখে নিই আমরা নগদ প্রবাহ বিবরণী। প্রথমে আমরা দেখে নিই নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী কি? নগদ অর্থের আগমন, আমার কারবারে যদি নগদ টাকা বৃদ্ধি পায়, ও নির্গমন, যদি আমার কারবার থেকে নগদ টাকা হ্রাস পায়, এই সংক্রান্ত বিবরণীকে নগদ প্রবাহ বিবরণী বলে। অর্থাৎ নগদ অর্থের আগমন ও নির্গমন সংক্রান্ত বিবরণীকে নগদ প্রবাহ বিবরণী বলে। কোনো প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট সময়ে নগদ অর্থের আগমন এবং নগদ অর্থের নির্গমন দেখিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে। একটা নির্দিষ্ট সময় শেষে একটা কারবারে কি পরিমাণ নগদ টাকা কারবারে আসলো আর কি পরিমাণ নগদ টাকা কারবার থেকে হ্রাস পেল, সেটা যে বিবরণীর মাধ্যমে করা হয়, যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলা হয় নগদ প্রবাহ বিবরণী। অর্থাৎ কারবারে কি নগদ অর্থের আগমন এবং নির্গমন সংক্রান্ত বিবরণীকে বলা হয় নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণীর বৈশিষ্ট্য: আর্থিক বিবরণীর অংশ, ধাপ, কালান্তিক বিবরণী, সংযোগ সাধনকারী, তারপর খাত ভিত্তিক নগদ প্রবাহ, নগদ তহবিলের পরিবর্তনের কারণ নির্ণয়, প্রকৃত আর্থিক অবস্থা অনুধাবন, প্রকৃত আর্থিক অবস্থা অনুধাবন। নগদ প্রবাহ বিবরণীর প্রয়োজনীয়তা: নগদ অবস্থার মূল্যায়ন, ভবিষ্যৎ নগদ অবস্থার অনুমান করা, তারল্য,
দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা, ঋণ পরিশোধ, নিজ সম্পদের পরিবর্তন, যথার্থ যাচাই, বিচ্যুতি নির্ধারণ সংশোধন ও অন্যান্য তথ্য। IS 7 অনুসারে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী 3টি কার্যক্রম রয়েছে। এটা আমার এমসিকিউতে আসে। আমার প্রথম এমসিকিউর প্রশ্ন হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী 3টি কার্যক্রম আছে। কয়টি কার্যক্রম? 3টি কার্যক্রম। এক, পরিচালন সংক্রান্ত কার্যক্রম। একটা হচ্ছে পরিচালন সংক্রান্ত কার্যক্রম, আর একটা হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম বা কার্যকলাপ, আর একটা হলো অর্থ সংস্থান সংক্রান্ত কার্যকলাপ। 3টা কার্যকলাপ। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের 2টি ধাপ আছে। একটা ধাপ হলো তোমার প্রত্যক্ষ পদ্ধতি, আর একটা ধাপ হলো পরোক্ষ পদ্ধতি। তবে আমার এইচএসসি পরীক্ষায় নগদ প্রবাহ বিবরণী পরোক্ষ পদ্ধতি থেকে প্রশ্ন এসে থাকে। আমরা শিখব আজকে পরোক্ষ পদ্ধতি। নগদ প্রবাহ নির্ণয় করার জন্য নিট মুনাফার সাথে বিভিন্ন আইটেম সমন্বয় করা হয়। নগদ প্রবাহ বিবরণীর নিয়মাবলী। আমার 3টা কার্যক্রমের কথা বলা আছে। একটা হচ্ছে পরিচালন কার্যক্রম, একটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম, আর একটা হলো কি পরিচালন কার্যক্রম। আমরা প্রথমে দেখব পরিচালন কার্যক্রম। পরিচালন কার্যক্রম পরীক্ষার প্রশ্নপত্রে একটা নিট মুনাফা দেওয়া থাকবে। সর্বপ্রথম আইটেম হবে নিট মুনাফা। সর্বপ্রথম আইটেম কি লিখব? নিট মুনাফা। নিট মুনাফার সাথে কিছু আইটেম যোগ হবে, কিছু আইটেম বাদ যাবে। এগুলাকে আমি 3 ভাগে ভাগ করলাম। প্রথমটা হচ্ছে অনগদ খরচ। অনগদ খরচ যোগ হয়। আমার পরীক্ষার এইচএসসি পরীক্ষায় আমি এই 3টা প্রশ্নই শুধু পাইছি অনগদ খরচের জন্য। একটা হলো আমার অবচয়, একটা হলো আমার কি অবচয়, একটা হলো অবচয়, আরেকটা হলো অবলোপন, আরেকটা হলো অবচয়, আরেকটা হলো অবলোপন, আরেকটা হলো অনাদায়ী দেনা, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি। শুধু এই 4টা জিনিস আমরা কি অনগদ খরচ হিসাবে দেখাবো। পরীক্ষার প্রশ্নপত্রে দেওয়া থাকতে পারে অনগদ খরচ কোনগুলা। আমরা দেখাবো কোনটা? এই 4টা: অবচয়, অবলোপন, অনাদায়ী পাওনা সঞ্চিতি, আর স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। আচ্ছা, এখন দেখি এরপর হচ্ছে অনগত আয় সমূহ বাদ যাবে। অনগত আয় বাদ যাবে। এখন প্রশ্ন হচ্ছে অনগত আয় কি? অনগত আয় যদি অনগদ খরচ, আর স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ ফলে অনগত আয়। যেমন একটা সম্পত্তি আমি কিনলাম 1 লাখ টাকা দিয়ে। এই বছর আমি অবশ্যই ধরলাম একটা সম্পত্তি আমি ক্রয় করলাম 1 লাখ টাকা। এই 1 লক্ষ টাকা, এটার আমি এই বছর অবশ্যই হলো 10,000 টাকা। তাহলে এটা বহির্মূল্য হচ্ছে 90,000 টাকা। এটা হচ্ছে আমার বহির্মূল্য। এটা চেয়ে যদি বিক্রয় মূল্য, এই 90,000 চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ, আর যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে এটা ক্ষতি। ক্ষতি হলে অনগদ খরচ, আর লাভ হলে অনগদ আয়। অনগদ খরচ যোগ হয় আর অনগদ আয় বাদ যায়। অনগদ খরচ যোগ হয় আর অনগদ আয় বাদ যায়। এরপর হচ্ছে চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে বাদ। চলতি সম্পদ বৃদ্ধি পেলে বাদ। চলতি সম্পদ নির্ণয় করার সময় আমাকে দেখতে হবে নগদ অর্থ ছাড়া, নগদ এবং ব্যাংক জমার উদ্বৃত্ত ছাড়া। চলতি সম্পদ বৃদ্ধি পেলে তোমার বাদ, আর চলতি সম্পদ হ্রাস পেলে যোগ। তাও নগদ এবং ব্যাংক উদ্বৃত্ত ছাড়া। তাও নগদ এবং ব্যাংক উদ্বৃত্ত ছাড়া। চলতি দায় বৃদ্ধি পেলে যোগ, চলতি দায় হ্রাস পেলে বাদ। আমি এখানে 3টা জিনিসের কথা বললাম। নিট মুনাফার সাথে অনগদ খরচ যোগ, অনগদ আয় বিয়োগ, চলতি সম্পদ বাদ, চলতি সম্পদ হ্রাস পেলে যোগ,
চলতি দায় বৃদ্ধি পেলে যোগ, চলতি দায় হ্রাস পেলে বিয়োগ। এই তিনটা জিনিস যদি মনে রাখতে পারি, এই চ্যাপ্টারে পরিচালনা কার্যক্রমের অঙ্কটা আমরা করতে পারবো। আমরা পরিচালন কার্যক্রমের অঙ্কটা আমরা করতে পারবো। আবার বলি, নিট মুনাফার সাথে অনগত খরচ যোগ অনগত আয় বিয়োগ, চলতি সম্পদ বৃদ্ধি পেলে বাদ, চলতি সম্পদ হ্রাস পেলে যোগ, চলতি দায় বৃদ্ধি পেলে যোগ, চলতি পেলে বিয়োগ। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রম দেখো, বিনিয়োগ কার্যক্রম স্থায়ী সম্পদ ও বিনিয়োগ বিক্রয় বা যতটুকু কমবে, আমি যদি স্থায়ী সম্পত্তি যদি বিক্রয় করে ফেলি বা বিনিয়োগ যদি বিক্রয় করে ফেলি, বা যতটুকু আমার কারবার থেকে হ্রাস পাবে কমে যাবে সেগুলো যোগ, স্থায়ী সম্পদ এবং বিনিয়োগ ক্রয় করলে বা যতটুকু বাড়বে সেগুলো বিয়োগ যাবে। ভালো করে এটা একদম সোজা, আমার যদি স্থায়ী সম্পত্তি বা বিনিয়োগ আমি ক্রয় করি তবে বাদ যাবে, আর বিক্রয় করলে যোগ হবে। আরো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে দালান সম্প্রসারণ। দালান সম্প্রসারণ মানে দালানে আরো নতুন করে বিনিয়োগ করা, সেটা হবে কি বিয়োগ। আর একটা হলো অন্য কোম্পানির শেয়ারে বিনিয়োগ, তাও হবে বিয়োগ। এখানে আছে 4টা আইটেম মাত্র। একটা হলো স্থায়ী সম্পত্তি বা বিনিয়োগ বিক্রয় করলে যোগ, স্থায়ী সম্পত্তি বা বিনিয়োগ ক্রয় করলে বাদ, দালান সম্প্রসারণ করলে বাদ, অন্য কোম্পানির শেয়ারে বিনিয়োগ করলে বাদ। আমরা একটু ভালো করে বুঝে নিব। অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। 3টা কার্যক্রম থেকে 2টা কার্যক্রম শেষ করলাম। পরের ধাপ বা পরের কার্যক্রম হলো অর্থায়ন কার্যক্রম। এই অর্থায়ন কার্যক্রমে দেখো, শেয়ার, স্টক, ঋণপত্র, বন্ড ইস্যু বা বিক্রয় করলে যোগ। ম্যাক্সিমাম সময় শেয়ারই থাকে, কিন্তু এখানে প্রশ্ন যদি থাকে শেয়ার থাকলে, স্টক থাকলে, ঋণপত্র থাকলে, বন্ড থাকলে, এটা ইস্যু বা বিক্রয় করলে যোগ হবে। প্রদত্ত ঋণের আসল টাকা আদায়, এটাও যোগ হবে। শেয়ার, স্টক, বন্ড, ট্রেজারি স্টক, ঋণপত্র পরিশোধ করলে বাদ যাবে। বিক্রয় করলে যোগ, পরিশোধ করলে বিক্রয় করলে যোগ, পরিশোধ করলে বিয়োগ। আর লভ্যাংশ যদি নগদে প্রদান করি, এখন দেখো এখন আমি পাবো এই 3টা কাজ করার পর, 1 2 3 4টার কাজ করার পর পাবো অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। এখন আমরা 3টা থেকে পাইছি, একটা হলো পরিচালন, একটা হলো বিনিয়োগ, একটা হলো অর্থায়ন। আমরা 3টা যোগ করব, যোগ বিয়োগ করে যেটা হবে সেটাকে লিখব পরিচালন, বিনিয়োগ ও অর্থায়ন কার্যক্রমের মোট বলে যোগফলটা দেখাবো। তার থেকে চলতি বছরের নগদ হ্রাস বা বৃদ্ধি যোগ হবে। যেটা হবে আমার যদি প্রারম্ভিকটা যদি যোগ করি, যেটা হবে সেটার নাম কি হবে তোমার সমাপনী হাতে নগদ। সমাপনী হাতে নগদের উদ্বৃত্ত। এবার যাই, কিছু আইটেম নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভুক্ত হয় না, যাকে আমরা নন ফিন্যান্সিং আইটেম বলি। সম্পত্তি ক্রয় বাবদ ঋণপত্র ইস্যু করা হলে, সম্পত্তি ক্রয় বাবদ আমি যদি ঋণপত্র ইস্যু করি, তাহলে এটাও কি আসবে না, নগদ প্রবাহ বিবরণীতে আসবে না। তারপর ঋণপত্র ইস্যুর মাধ্যমে শেয়ার মূলধন বৃদ্ধি, এটাও তোমার নগদ প্রবাহ বিবরণীতে আসবে না। দীর্ঘমেয়াদী পদীয় বিল বিলীকরণের মাধ্যমে বিনিয়োগ অর্জন, এটাও আমার নগদ প্রবাহ বিবরণীতে আসবে না। শেয়ারের মাধ্যমে স্থায়ী সম্পদ ক্রয় আসবে না, বন্ডকে শেয়ারে রূপান্তর। এই 5টা আইটেম আমার নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভুক্ত হয় না। এটা আমার জ্ঞানমূলক প্রশ্নে থাকতে পারে, জ্ঞানমূলক প্রশ্নে এই জিনিসটা থাকতে পারবে। তোমরা আরেকটু দেখে নাও। অঙ্ক করার কৌশল। আবার স্থায়ী সম্পদ কোনগুলো আমরা একটা শিখে রাখবো, চলতি দায় কোনগুলো জানি। আমার এগুলো তো অন্তর্ভুক্ত হয় না, এটাও বললাম। অবচয় অবলোপন এটাও বললাম, এটাও তোমরা পারবে। আমরা অঙ্ক সময় নেই, আমরা অঙ্কটা একটু পরে দেখবো, একটু করে দেখে আসি।
আমরা একটা একটা কৌশলের কথা শিখে রাখি এখানে। প্রথমে আছে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত গতি। প্রাপ্য হিসাব হতে নগদ প্রাপ্তির পরিমাণ, প্রাপ্য হিসাব হতে নগদ প্রাপ্তির পরিমাণ যদি আমাকে দেখানোতে বলে, সেই ক্ষেত্রে আমি কি করব? প্রাপ্য হিসাব হতে নগদ প্রাপ্তির পরিমাণ একটু দেখে নিই। দাঁড়িয়ে বিক্রয়ের সাথে প্রারম্ভিক প্রাপ্য হিসাব যোগ সমাপনী প্রাপ্য হিসাব বাদ। এটা পরীক্ষায় 2 নম্বরে কিংবা এমসিকিউতে আসবে। দাঁড়িয়ে বিক্রয়ের সাথে প্রারম্ভিক প্রাপ্য হিসাব যোগ সমাপনী প্রাপ্য হিসাব বাদ, অথবা ধারে বিক্রয় থেকে প্রাপ্য হিসাব বৃদ্ধি বাদ প্রাপ্য হিসাব হ্রাস যোগ। প্রতি হিসাব খাতে নগদ পরিশোধ কিভাবে বের করব? বিক্রিত পণ্যের ব্যয় অথবা প্রতি হিসাব বৃদ্ধি যোগ হবে, প্রতি হিসাব হ্রাস বাদ যাবে, মজুদ পণ্য বৃদ্ধি বাদ যাবে, মজুদ পণ্য হ্রাস যোগ হবে। যেটা হবে সেটা। অথবা ক্রয় থেকে প্রারম্ভিক পদ হিসাব যোগ হবে আর সমাপনী পদ হিসাব বাদ যাবে। ক্রয়ের পরিমাণ নির্ণয় হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় থেকে প্রারম্ভিক মজুদ পণ্য বাদ সমাপনী মজুদ পণ্য যোগ। সুদ খরচের জন্য নগদ প্রদান, সুদ খরচের সাথে পদীয় খরচ সুদ হ্রাসটা যোগ হবে, বৃদ্ধিটা বাদ যাবে। আর পরিচালন খরচের জন্য নগদ প্রবাহ বিবরণী অপচয় বাদ পরিচালন খরচ যোগ হবে, পদীয় খরচ হ্রাসগুলা যোগ হবে, অগ্রিম খরচ বৃদ্ধি আর পদীয় খরচ বৃদ্ধি বাদ যাবে, অগ্রিম খরচ হ্রাস বাদ যাবে। আয়কর বাবদ নগদ প্রদান, আয়করের সাথে প্রারম্ভিক আয়কর যোগ সমাপনী আয়কর বাদ। সম্পত্তি বিক্রয়জনিত গতি এটা আমি দেখাই দিছিলাম। প্রশ্নে লাভ দেওয়া না থাকলে নিট লাভ সমান সংরক্ষিত আয় বিবরণীর পার্থক্য যোগ লভ্যাংশ প্রদান। অর্থাৎ সংরক্ষিত আয় বিবরণী দুইটা সাল দেওয়া থাকে, 2টা সালের পার্থক্যের সাথে লভ্যাংশ প্রদান যোগ। আর প্রশ্নে অবচয় দেওয়া না থাকলে আমরা করব কিভাবে? অবচয় সমান পুঞ্জীভূত অবচয়ের পার্থক্য, 2টার পার্থক্য হবে তোমার অবচয়, 2টোর পার্থক্য হবে আমাদের কি? অবচয়। এখন আমরা কি কি শিখলাম আজকে? আমরা নগদ প্রবাহ বিবরণীতে আজকে শিখলাম তোমার আইএস অনুসারে নগদ প্রবাহ বিবরণীতে 3টি কার্যক্রমে কয়টি কার্যক্রমে ভাগ করা হয়েছে? 3টা কার্যক্রম। দেখি কি বলতে পারবে? চেষ্টা করো, সবাই চেষ্টা করো। 3টা কার্যক্রমের কথা বলা আছে। একটা হচ্ছে পরিচালন কার্যক্রম, একটা হলো বিনিয়োগ কার্যক্রম, আর একটা হলো অর্থায়ন কার্যক্রম। পরিচালন কার্যক্রমে কিভাবে নগদ প্রবাহ বিবরণী বা আন্তঃপ্রবাহ নির্ণয় করা হয়? নিট মুনাফার সাথে অনগদ খরচ যোগ, নিট মুনাফার সাথে অনগদ খরচ যোগ আর অনগদ আয় বিয়োগ। তারপর চলতি সম্পদ বৃদ্ধি পেলে যোগ, চলতি সম্পদ হ্রাস পেলে, চলতি সম্পদ বৃদ্ধি পেলে বাদ, চলতি সম্পদ হ্রাস পেলে যোগ, চলতি দায় বৃদ্ধি পেলে যোগ, চলতি দায় হ্রাস পেলে বিয়োগ। মনে থাকবে? তারপর বিনিয়োগ, আমার স্থায়ী সম্পদ অথবা বিনিয়োগ বিক্রয় করলে যোগ, স্থায়ী সম্পত্তি অথবা বিনিয়োগ ক্রয় করলে বাদ। এখানে আরেকটা জিনিস আছে, দালান সম্প্রসারণ। যদি আমি দালান সম্প্রসারণ করি তাহলে হবে কি? বাদ। আর অন্য কোম্পানিতে যদি আমি বিনিয়োগ করি তাও হবে বাদ। আর অর্থায়ন কার্যক্রম কি? তোমরা নিজেরাই চেষ্টা করতে দেখি অর্থায়ন কার্যক্রম তোমরা পারবে কিনা। চেষ্টা করে বললাম শেয়ার, স্টক, বন্ড, ঋণপত্র ইস্যু করলে তোমার যোগ, আর কি পরিশোধ করলে বিয়োগ, আর ঋণপত্র পরিশোধ করলেও বাদ যাবে। আসলে আমাদের এটাই ছিল আজকের আমাদের পাঠ পরিকল্পনা অনুযায়ী ক্লাস। আমরা আগামীকাল ক্লাসে যেটা বাড়ির কাজ করে নিয়ে আসবো 2019 সালের, আবার বলি আমরা প্র্যাকটিস করে নিয়ে আসবো 2টা কাজ করব। একটা হচ্ছে আমরা 3টা কার্যক্রম ভালো করে পড়ে আসবো। একটা হচ্ছে তোমার পরিচালন কার্যক্রম, একটা হলো অর্থায়ন কার্যক্রম, একটা হলো কি বিনিয়োগ কার্যক্রম। এগুলো আমরা ব্যাখ্যা সহ পড়ে আসবো। এগুলো আমরা ব্যাখ্যা সহ নগদ প্রবাহের শ্রেণী বিভাগ, এই 3টা শ্রেণী আমরা পড়ে আসবো। তারপর 2019 সালের 2018 সালের ঢাকা বোর্ডের অর্থাৎ ক সেট প্রশ্ন, 2018 সালের ক সেট প্রশ্নের নগদ প্রবাহ বিবরণী আমরা করব খাতায়। আমরা
নগদ ব্যাখ্যা সহ নগদ প্রবাহের শ্রেণী বিভাগটা আমরা এখানে অঙ্কটা করে আপলোড দিয়ে দিব কমেন্টে। অঙ্কটা এগুলা লিখে পরে লিখে খাতায় লিখে আপলোড দিয়ে দিব। আর এই অঙ্কটা করার চেষ্টা করব, না পারলে আমি নেক্সট ক্লাসে নগদ প্রবাহ বিবরণী 2018 সালের অঙ্কটা করাই দিব। অনেকক্ষণ তোমরা চট্টগ্রাম অনলাইন পেজে থাকা লাইভ ক্লাসে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা চাই তোমরা সবাই চট্টগ্রাম অনলাইন পেজে থাকবে, লাইক দিয়ে তোমরা সবসময় চট্টগ্রাম অনলাইন পেজের সাথে থাকবে, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।